অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। আশা করছি তোমরা সবাই ভালো আছো, নিরাপদে আছো। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ রহমতে আমিও ভালো আছি। শিক্ষার্থীরা, এই বিশ্ব মহামারী করোনা ভাইরাসের কারণে আমরা অনলাইনে ক্লাস নেওয়ার যে কার্যক্রম শুরু করেছি তারই ধারাবাহিকতায় আজ তোমাদের সামনে আমি উপস্থিত হয়েছি। নাজমা আক্তার, প্রভাষক, ফিনান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগ, মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজ এবং তোমাদের কোর্স টিচার ইন্টারন্যাশনাল ট্রেড অ্যান্ড ফাইন্যান্সের। শিক্ষার্থীরা, প্রিভিয়াস ক্লাসে আমরা ইন্টারন্যাশনাল ট্রেড অ্যান্ড ফাইন্যান্সের প্রথম যে চ্যাপ্টারটি রয়েছে ইন্টারন্যাশনাল ট্রেড মডেল, তার কিছু বিষয় নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করেছিলাম। আমি একটু মনে করিয়ে দিচ্ছি, আমরা আন্তর্জাতিক বাণিজ্য, তারপর হচ্ছে ফ্রাঞ্চাইজিং, লাইসেন্সিং, এই সকল বিষয় নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করেছিলাম। তার প্রয়োজনীয়তা, সুবিধা অসুবিধা কী তা নিয়েও আলোচনা করেছিলাম। আজ তোমাদের সঙ্গে এই ইন্টারন্যাশনাল ট্রেড মডেলের বাকি যে অংশটুকু রয়েছে তা নিয়ে আলোচনা করব। শিক্ষার্থীরা, এই আলোচনায় যাওয়ার আগে আমাদের যে বিষয়গুলো একটু জেনে নিতে হবে তা হচ্ছে আন্তর্জাতিক বাণিজ্য সম্পর্কে। তাহলে শিক্ষার্থীরা, চলো আমরা জেনে নিই আন্তর্জাতিক বাণিজ্যটা কি। আমরা আগে ক্লাসে পড়েছি আন্তর্জাতিক বাণিজ্য হচ্ছে মূলত আমদানি রপ্তানি ভিত্তিক কার্যক্রম। অর্থাৎ এই যে দেখো, আমরা কোনো দেশই কিন্তু অর্থনৈতিক দিক দিয়ে স্বয়ংসম্পূর্ণ নয়। এই আমাদের অভাব এবং চাহিদাকে মেটানোর জন্য একটি দেশ আরেকটি দেশের উপরে কিন্তু নির্ভরশীল হতেই হয়। এর ফলে কি হয়, যে দেশ অতিরিক্ত পণ্য উৎপাদন করে বা যে দেশ যে পণ্যের উৎপাদনের সুবিধা ভোগ করে তারা কিন্তু বিদেশে সেই পণ্যটা রপ্তানি করে এবং তাদের নিজেদের অভাব প্রয়োজন মেটানোর জন্য বিদেশ থেকে পণ্য আমদানি করে থাকে। এই আমদানি রপ্তানির উপর ভিত্তি করেই মূলত আন্তর্জাতিক বাণিজ্যের সৃষ্টি হয়েছে। এক্ষেত্রে দুটি দেশের মধ্যে গুডস ও সার্ভিস আদান প্রদান হয়ে থাকে। শিক্ষার্থীরা, এই যখনই আন্তর্জাতিক বাণিজ্যটা শুরু হলো তখন থেকেই কিন্তু মূলত বিভিন্ন অর্থনীতিবিদগুলো এই আন্তর্জাতিক বাণিজ্য সম্পর্কে বিভিন্ন সময়ে বিভিন্ন মতবাদ কিন্তু তারা প্রকাশ করছে। আজ আমরা এই মতবাদগুলো সম্পর্কে মূলত আলোচনা করব। শিক্ষার্থীরা, চলো তাহলে মূল আলোচনায় চলে যাওয়া যাক। শিক্ষার্থীরা, আজ আমরা মূলত যে বিষয়টি আলোচনা করব সেটি হচ্ছে আন্তর্জাতিক বাণিজ্য তত্ত্ব। তাহলে চলো জেনে নেই আন্তর্জাতিক বাণিজ্য তত্ত্বটা কি। আন্তর্জাতিক বাণিজ্য তত্ত্বটি হচ্ছে এই যে আন্তর্জাতিক বাণিজ্য ধারণাটি সৃষ্টি হলো, এর পরপরই কিন্তু অর্থনীতিবিদগণ বিভিন্ন সময়ে এই আন্তর্জাতিক বাণিজ্য সম্পর্কে তাদের নিজস্ব মতামত তুলে ধরেছেন। আর এই মতামতগুলোই হচ্ছে আন্তর্জাতিক বাণিজ্য তত্ত্ব নামে পরিচিত। তারা যে সকল বিষয়ে ধারণা যুক্তি উপস্থাপন করেছেন তারা দেখিয়েছেন যে আন্তর্জাতিক বাণিজ্য মূলত প্রতিটি দেশের জন্যই কল্যাণকর। আর এই কথাটা বোঝানোর জন্য তারা বিভিন্ন তত্ত্ব, বিভিন্ন যুক্তি আমাদের সামনে উপস্থাপন করেছেন। আর এগুলোই হচ্ছে মূলত আন্তর্জাতিক বাণিজ্য তত্ত্ব। এক কথায় বলতে পারি, আন্তর্জাতিক বাণিজ্য সম্পর্কে মনীষীগণ যে নিজস্ব ধারণা বা মতবাদ প্রকাশ করেছেন সেটি হচ্ছে আন্তর্জাতিক বাণিজ্য তত্ত্ব। শিক্ষার্থীরা, এই আন্তর্জাতিক বাণিজ্যের তত্ত্বের যে শ্রেণী বিভাগ, এখানে আন্তর্জাতিক বাণিজ্যের শ্রেণী বিভাগ লিখেছে, এখানে হবে আন্তর্জাতিক বাণিজ্যের তত্ত্বের শ্রেণী বিভাগ। একটু টাইপিং মিস্টেক হয়ে গেছে। তো আন্তর্জাতিক বাণিজ্যের তত্ত্বের যদি শ্রেণী বিভাগের দিকে আমরা তাকাই তাহলে দেখব যে তিনটি তত্ত্ব এখন পর্যন্ত প্রকাশিত হয়েছে। তা হচ্ছে ক্লাসিক্যাল তত্ত্ব, নিউ ক্লাসিক্যাল তত্ত্ব এবং আধুনিক তত্ত্ব। ক্লাসিক্যাল তত্ত্ব মূলত যখন থেকে আন্তর্জাতিক বাণিজ্য ধারণাটি সৃষ্টি হয়েছে তার পরপরই যে তত্ত্বগুলো উপস্থাপিত হয়েছে সেগুলো হচ্ছে ক্লাসিক্যাল তত্ত্ব। এর পরবর্তীতে ক্লাসিক্যাল তত্ত্বের যে সকল ত্রুটি বিচ্যুতি রয়েছে তার সংক্রান্ত এবং তার পরবর্তীতে যে মতবাদগুলো প্রকাশিত হয়েছে সেগুলো নিও ক্লাসিক্যাল তত্ত্ব, এবং আধুনিক মনীষীগণগুলো বর্তমান সময়ে যে তত্ত্বগুলো প্রকাশ করেছেন সেগুলি হচ্ছে আধুনিক তত্ত্ব। শিক্ষার্থীরা, আজ মূলত আমরা আন্তর্জাতিক বাণিজ্যের তত্ত্বের প্রথম যে তত্ত্বটি ক্লাসিক্যাল তত্ত্ব এই সংক্রান্ত বিষয়াদি নিয়ে আলোচনা করব। শিক্ষার্থীরা, ক্লাসিক্যাল তত্ত্ব যে সর্বপ্রথম আন্তর্জাতিক বাণিজ্যের ধারণা সম্পর্কে যে মতামত প্রকাশ করেছেন বিভিন্ন মনীষীরা, তার মধ্যে সবার প্রথমেই রয়েছেন অ্যাডাম স্মিথ। অ্যাডাম স্মিথই মূলত সর্বপ্রথম এই যে আন্তর্জাতিক বাণিজ্যের ধারণা নিয়ে তার মতবাদ প্রকাশ করেন। আর সে যে মতবাদটি প্রকাশ করেন তা মূলত চরম ব্যয় সুবিধা তত্ত্ব নামে পরিচিত।
এর পরবর্তী সময়ে ডেভিড রিকর্ডারও তার নিজস্ব মতামত প্রকাশ করেন, যা তুলনামূলক ব্যয় তত্ত্ব নামে পরিচিত। এবং যদি আমি চাহিদার দিক থেকে একটু দৃষ্টি দিই, তাহলে এই চাহিদা বিষয়কে গুরুত্ব দিয়ে যে সকল অর্থনীতিবিদগণ তাদের মতবাদ প্রকাশ করছেন, তার মধ্যে একজন হচ্ছে জন স্টুয়ার্ট মিল। উনি মূলত একটি মতবাদ প্রকাশ করেন যা পারস্পরিক চাহিদা তত্ত্ব নামে পরিচিত, এবং আলফ্রেড মার্শাল এডওয়ার্ডও একটি তত্ত্ব প্রকাশ করেন যা অফার রেখা বিশ্লেষণ তত্ত্ব নামে পরিচিত। শিক্ষার্থীরা, আজ আমরা ক্লাসিক্যাল তত্ত্বের সর্বপ্রথম যে তত্ত্বটি অ্যাডাম স্মিথ প্রকাশ করেছেন, চরম ব্যয় সুবিধা তত্ত্ব, তা নিয়ে আলোচনা করব। চলো তাহলে চরম ব্যয় সুবিধা তত্ত্বটি মূলত কি তা প্রথমে জেনে নেই। শিক্ষার্থীরা, পরম ব্যয় বা চরম ব্যয় সুবিধা তত্ত্ব একই কথা। এই পরম ব্যয় সুবিধা তত্ত্বটির জনক হচ্ছে অর্থনীতির জনক অ্যাডাম স্মিথ। অ্যাডাম স্মিথ যখন আন্তর্জাতিক বাণিজ্য ধারণাটি সৃষ্টি হয়, তখনই মূলত সর্বপ্রথম তার তাত্ত্বিক মতবাদ প্রকাশ করেন, যা পরম ব্যয় সুবিধা তত্ত্ব বা চরম ব্যয় সুবিধা তত্ত্ব বলা হয়। এর নামটা পরম ব্যয় সুবিধা তত্ত্ব কেন হলো, এর পিছনে কারণ আছে শিক্ষার্থীরা। অ্যাডাম স্মিথ মনে করেন, যদি দুটি দেশের মধ্যে দুটি পণ্য উৎপাদন করা হয়, তাহলে কোনো দেশই কিন্তু দুটি পণ্যের সুবিধা ভোগ করবে না। একটি পণ্য দেখা যায় উৎপাদনের ক্ষেত্রে সে চরম সুবিধা ভোগ করবে, তো তার আরেকটি পণ্যের ক্ষেত্রে পরিপূর্ণ সুবিধা সে পাবে না। তো উনি অ্যাডাম স্মিথ মনে করেন যে পণ্যটি উৎপাদন করতে একটি দেশ চরম সুবিধা লাভ করবেন, শুধুমাত্র সেই পণ্যটি উৎপাদন করবেন এবং সেই পণ্যটি বিদেশে রপ্তানিও করবেন। কিন্তু যে পণ্যটি উৎপাদন করতে সে চরম সুবিধা বা পরিপূর্ণ সুবিধা, সুস্পষ্ট সুবিধা ভোগ করবে না, সেই পণ্যটির দিকে উৎপাদনের দিকে সে মনোনিবেশই করবে না, সেই পণ্যটি উৎপাদনই করবে না। এক্ষেত্রে সে কি করবে, বিদেশ থেকে সেই পণ্যটি আমদানি করবে। এতে করে যে আন্তর্জাতিক বাণিজ্য সৃষ্টি হবে, এর ফলে আমদানিকারক দেশ এবং রপ্তানিকারক দেশ দু দেশই মূলত সুবিধা ভোগ করবে। এই মতবাদটি তিনি 1776 সালে তার বিখ্যাত প্রকাশনা অ্যান ইনকোয়ারি ইনটু দ্য নেচার অ্যান্ড দ্য কজেস অফ দ্য ওয়েলথ অফ নেশন এই গ্রন্থটিতে প্রকাশ করেন। আর যেহেতু সে পরম ব্যয় সুবিধাকেই মূল বিষয় বলে এখানে বিবেচনা করেছেন, তাই তার এই তত্ত্বটির নামকরণ করা হয় পরম ব্যয় সুবিধা তত্ত্ব বা চরম ব্যয় সুবিধা তত্ত্ব। শিক্ষার্থীরা, এই চরম ব্যয় সুবিধা তত্ত্ব বা পরম ব্যয় সুবিধা তত্ত্ব প্রকাশ করতে যে তিনি কিছু শর্ত উল্লেখ করেছেন। শর্তগুলো হচ্ছে, সর্বপ্রথম শর্ত হচ্ছে দুটি দেশ হতে হবে, অবশ্যই পণ্য উৎপাদনে দুটি দেশ নিয়োজিত থাকতে হবে এবং দুটি পণ্য উৎপাদন করতে হবে। একটি পণ্য উৎপাদন করলে হবে না, দুটি পণ্য উৎপাদন করতে হবে। তাহলেই মূলত দুটি পণ্যের কোন পণ্যটি চরম সুবিধা ভোগ করা যায় এবং কোন পণ্য থেকে চরম সুবিধা ভোগ করা যায় না তা নির্বাচন করা সহজ হবে। মুক্ত বাণিজ্য, এই যে দুটি দেশের মধ্যে পণ্য আমদানি রপ্তানির মাধ্যমে যে বাণিজ্যের সৃষ্টি হবে আন্তর্জাতিক, এই বাণিজ্যের ক্ষেত্রে কোনো প্রকার বিধিনিষেধ বা শর্ত থাকতে হবে না, বাণিজ্যটি হতে হবে মুক্ত, এবং পরিবহনের জন্য যে ব্যয় তাও থাকতে হবে শূন্যের কোঠায়, এবং অবশ্যই উৎপাদনের ক্ষেত্রে স্থির ব্যয় বিদ্যমান থাকবে। এবং শ্রমমূল্য তত্ত্ব সম্পর্কেও তিনি এই চরম ব্যয় সুবিধা তত্ত্বটিতে প্রকাশ করেছেন। শ্রমমূল্য তত্ত্ব কি? শ্রমমূল্য তত্ত্ব মূলত বলতে বুঝিয়েছেন যে শ্রমের মূল্য দ্বারাই বা শ্রমের মূল্যের পরিমাণ দ্বারাই একটি দ্রব্যের মূল্য নির্ধারিত হয়ে থাকবে। শিক্ষার্থীরা, আমরা এই চরম ব্যয় সুবিধা তথ্যটি সম্পর্কে অনেক তথ্য জানলাম। এই অর্থনীতিবিদ অ্যাডাম স্মিথ এই তথ্যের মাধ্যমে বোঝাতে চেয়েছেন যে একটি দেশ যে পণ্যটি উৎপাদনের সর্বোচ্চ সুবিধা লাভ করবে শুধু সে পণ্যটি উৎপাদন করবে এবং রপ্তানি করবে, আর যে পণ্যটি থেকে সম্পূর্ণ বা সুস্পষ্ট সুবিধা সে লাভ করবে না, সে পণ্যটি সে উৎপাদনও করবে না, বরং সেই পণ্যটি বিদেশ থেকে আমদানি করবে। এভাবে যদি আমদানি রপ্তানির মাধ্যমে আন্তর্জাতিক বাণিজ্যের সৃষ্টি হয়, তাহলে উভয় দেশের জন্যই তা কল্যাণকর। শিক্ষার্থীরা, আমরা এই বিষয়গুলো যদি কিছু উদাহরণ এবং গ্রাফিক্যালি বোঝার চেষ্টা করি, তাহলে কিন্তু বিষয়টা আরও সুস্পষ্ট হবে আমাদের কাছে। চলো তাহলে আমরা উদাহরণ এবং চিত্রের মাধ্যমে বিষয়টা বুঝে নিই। শিক্ষার্থীরা দেখো, অ্যাডাম স্মিথের চরম সুবিধা তত্ত্বটি
উদাহরণের সাথে বোঝানোর জন্য আমি একটি ছক এখানে উপস্থাপন করেছি। ছকটিতে বাংলাদেশ এবং ভারত দুটি দেশ আমরা ধরে নিয়েছি এবং উভয় দেশই উৎপাদন ব্যয় শ্রমের পরিমাণ হচ্ছে 100 একক করে সমপরিমাণ শ্রম। বাংলাদেশ তালিকা থেকে তোমরা উপরে তালিকা থেকে দেখতে পাচ্ছ বাংলাদেশ 100 একক শ্রম খরচের বিনিময়ে 80 মণ পাট এবং 40 মণ গম উৎপাদিত করতে পারে। অর্থাৎ তাদের অভ্যন্তরীণ ব্যয় অনুপাত কত হবে? 2:1। 80কে 40 দ্বারা ভাগ করলেই পেয়ে যাব আমরা অনুপাতটা। এবং অপর দিকে দেখো ভারত সেই সমপরিমাণ শ্রম খরচে পাট ও গম উৎপাদন করতে পারবে যথাক্রমে 40 মণ এবং 80 মণ। এদের অভ্যন্তরীণ ব্যয় অনুপাতটা হবে 1:2। একই পরিমাণ উৎপাদন ব্যয় মানে একই পরিমাণ শ্রম ব্যয় খরচ করে তোমরা এই চিত্রের মাধ্যমে এই গ্রাফের মাধ্যমে তোমরা দেখতে পাচ্ছ যে ছকের মাধ্যমে এক্ষেত্রে বাংলাদেশ কিন্তু পাট উৎপাদনে চরম সুবিধা ভোগ করছে গমের তুলনায়। আবার দেখো ভারত কিন্তু পাটের থেকে গম ভালো উৎপাদন করতে পারছে বেশি পরিমাণে। এক্ষেত্রে ভারত কিন্তু গমে চরম সুবিধা লাভ করছে। এর ফলে কি হচ্ছে দেখো, তাই বাংলাদেশ যদি শুধুমাত্র পাট উৎপাদনের দিকে মনোনিবেশন করে এবং পাট উৎপাদন করে ভারতের কাছে রপ্তানি করে এবং ভারত যদি যে পণ্যটিতে চরম সুবিধা লাভ করছে অর্থাৎ গম উৎপাদন করে এবং বাংলাদেশের কাছে রপ্তানি করে, তবে তাদের মধ্যে যে আন্তর্জাতিক বাণিজ্য সম্পর্ক সৃষ্টি হবে তা অধিক কল্যাণকর বলে অ্যাডাম স্মিথ তার তত্ত্বটিতে দেখিয়েছেন। শিক্ষার্থীরা, এখন আমরা অ্যাডাম স্মিথের এই যে বক্তব্যটি এটি যদি একটু চিত্রের মাধ্যমে ব্যাখ্যা করি তাহলে দেখো বিষয়টা কি দাঁড়াচ্ছে আমরা বোঝার চেষ্টা করি। শিক্ষার্থীরা, এই যে উপরে দেখো চিত্রের মাধ্যমে আমি অ্যাডাম স্মিথ যে মূল বক্তব্য সেটি উপস্থাপন করার চেষ্টা করেছি। এখানে আমি ও এক্স ভূমি অক্ষে এক্স পণ্যকে উপস্থাপন করেছি এবং ও ওয়াই লম্ব অক্ষে ওয়াই নামক পণ্যটিকে দেখিয়েছি এবং এ এবং বি দ্বারা প্রথম দেশে প্রোডাকশন পসিবিলিটি কার্ভ এবং ই এবং এফ দ্বারা দ্বিতীয় দেশে প্রোডাকশন পসিবিলিটি কার্ভকে দেখিয়েছি। এখন তোমাদের প্রশ্ন আসতে পারে মনে যে প্রোডাকশন পসিবিলিটি কার্ভ কি? তোমরা সামষ্টিক ও ব্যষ্টিক অর্থনীতিতে অনেকবার পড়েছো এই প্রোডাকশন পসিবিলিটি কার্ভ সম্পর্কে। প্রোডাকশন পসিবিলিটি কার্ভ বা উৎপাদন সম্ভাবনা রেখা হচ্ছে এমন একটি রেখা যে রেখাতে সমপরিমাণ শ্রমের বিনিময়ে দুটি পণ্যের মধ্যে কোন পণ্যটি কি পরিমাণ উৎপাদন করতে পারবে তা প্রকাশ পায়। ধরো এই যে আমি একটা কার্ভ দেখিয়েছি, এই কার্ভটিতে যদি 100 একক শ্রমের বিনিময়ে এই বিন্দুতে উৎপাদন বিন্দু দেখানো হয় তাহলে এই সোজাসুজি যেটুকু আসবে সেটুকুই হবে এক্স পণ্য এবং এই সোজাসুজি যেটুকু আসবে সেটুকু হবে এক্স পণ্য এবং এটুকু হবে ওয়াই পণ্য। শিক্ষার্থীরা, তোমরা এখন আমরা ধরে নেই নির্দিষ্ট পরিমাণে শ্রমের সাহায্যে এই যে প্রথম দেশটি ও বি পরিমাণ এক্স দ্রব্য এবং ও এ পরিমাণ ওয়াই দ্রব্য প্রস্তুত করতে পারে। অন্যদিকে দেখো সমান পরিমাণ শ্রম যে 100 একক শ্রমের বিনিময়ে দ্বিতীয় দেশটি ও এফ পরিমাণ এক্স এবং ও ই পরিমাণ ওয়াই দ্রব্য উৎপাদন করতে পারে। চিত্র অনুযায়ী দেখা যায় যে এই যে এক্স অক্ষটায় এক্স অক্ষে প্রথম দেশটির তুলনায় দ্বিতীয় দেশটি কিন্তু বেশি সুবিধা লাভ করছে। কিভাবে দেখো, প্রথম দেশটি উৎপাদন করছে, তোমরা লক্ষ্য করো প্রথম দেশটি যে উৎপাদন করছে সেটা কিন্তু ও বি পরিমাণ উৎপাদন করছে প্রথম দেশটি। আর দ্বিতীয় দেশটি কতটুকু উৎপাদন করতেছে দেখো, দ্বিতীয় দেশটি উৎপাদন করতেছে এই যে সম্পূর্ণটা ও এফ পরিমাণ। প্রথম দেশটি ও বি এবং দ্বিতীয় দেশটি কিন্তু ও এফ পরিমাণ। তো এই এক্স নামক পণ্যটাই কোন দেশটি পরম সুবিধা ভোগ করছে? দ্বিতীয় দেশটি কিন্তু পরম সুবিধা ভোগ করছে। এক্ষেত্রে দেখো আমি দেখিয়েছি ও এফ, এই যে ও এফ কিন্তু ও বি থেকে তুলনামূলক বড়। এই ও এফ কার? ও এফ হচ্ছে দ্বিতীয় দেশটির। তো দ্বিতীয় দেশটি এক্ষেত্রে কি এক্স পণ্যটি উৎপাদন করবে এবং রপ্তানি করবে। ঠিক একইভাবে যদি দেখো ওয়াই পণ্য উৎপাদনে, এই যে ওয়াই পণ্যটি আছে, ওয়াই পণ্য উৎপাদনে কিন্তু এই যে দ্বিতীয় দেশটির তুলনায় প্রথম দেশটি বেশি সুবিধা লাভ করছে। তোমরা একটু দেখো, দ্বিতীয় দেশটি ওয়াই পণ্য উৎপাদন করছে সমপরিমাণ যে 100 একক শ্রমের বিনিময়ে ও ই, আর প্রথম দেশটি উৎপাদন করছে কি ও এ। তাহলে বড় কোনটা?
এই পুরোটুকুই হচ্ছে বড়, এইটুকু হচ্ছে ছোট। তো সেক্ষেত্রে দেখো আমি এখানে উপস্থাপন করেছি ও এ, এই যে ও এর পরিমাণ ও এ গ্রেটার দেন ও ই। তাহলে এক্ষেত্রে সুবিধা পাচ্ছে কি ও এ এক্স পণ্যে এই ও এ হচ্ছে প্রথম দেশে তাই প্রথম দেশটি কি করবে ওয়াই পণ্য উৎপাদন করবে এবং রপ্তানি করবে। তাহলে একটা বিষয় আমরা ক্লিয়ার হলাম, দ্বিতীয় দেশটি এক্স পণ্য রপ্তানি করবে কারণ দ্বিতীয় দেশটি এক্স পণ্য উৎপাদনে বেশি সুবিধা ভোগ করছে, এবং প্রথম দেশটি ওয়াই পণ্য উৎপাদন করবে এবং রপ্তানি করবে কারণ প্রথম দেশটি ওয়াই পণ্য, এই যে ওয়াই পণ্য উৎপাদনে কিন্তু বেশি সুবিধা ভোগ করছে। তাহলে শিক্ষার্থীরা আমরা বিষয়টা ক্লিয়ার হয়ে গেলাম, যে দেশটি কোনো পণ্য উৎপাদন করতে বেশি সুবিধা ভোগ করবে সেই দেশটি শুধুমাত্র সেই পণ্যটা উৎপাদন করবে এবং অন্য দেশের কাছে সেই পণ্যটা রপ্তানি করবে। এইভাবে কি হবে, আমদানি এবং রপ্তানির মাধ্যমে তাদের মধ্যে যে বাণিজ্য সংগঠিত হয় এক্ষেত্রে দুটি দেশই সুবিধা পাবে। এক্ষেত্রে দুটি দেশের মধ্যে অবশ্যই মুক্ত বাণিজ্য সংগঠিত হতে হবে। শিক্ষার্থীরা আমরা এই যে অ্যাডাম স্মিথের যে চরম সুবিধা তত্ত্বটি পড়লাম, এই সুবিধা তত্ত্বটির কিন্তু কিছু কিছু সমালোচনা রয়েছে, মানে এই তত্ত্বটি কিন্তু পুরোপুরিভাবে যুক্তি দ্বারা প্রতিষ্ঠিত হতে পারেনি, তার কিছু সমালোচনা আমরা দেখতে পাই। সমালোচনাটা কি দেখো, এই আমরা এখানে দেখিয়েছি শূন্য পরিবহন খরচ, কিন্তু প্রকৃতপক্ষে কিন্তু পরিবহন খরচ শূন্য হওয়ার সম্ভাবনা খুবই কম। আন্তর্জাতিক বাণিজ্যে লাভ পরিমাণ করতে হলে অবশ্যই পরিবহন খরচ তোমাকে বিবেচনায় আনতেই হবে। তারপর আরেকটি কথা বলেছি স্থির উৎপাদন ব্যয়। এ তত্ত্বে উৎপাদন ব্যয়কে স্থির ধরা হয়েছে, কিন্তু উৎপাদনের ক্ষেত্রে ক্রমবর্ধমান এবং ক্রমহ্রাসমান যে ব্যয়গুলো হতে পারে তা এ তথ্যে কিন্তু বিবেচনা করা হয়নি। শিক্ষার্থীরা আরেকটি আছে শ্রমমূল্য তত্ত্ব, তোমাদের বলেছিলাম শ্রমমূল্য তত্ত্ব মূলত হচ্ছে এই তত্ত্ব যেখানে শ্রমের মূল্যে দ্রব্যের মূল্য নির্ধারণ করা হয়, কিন্তু প্রকৃতপক্ষে এই শ্রম উৎপাদনের একমাত্রই উপাদান নয়, কিন্তু এছাড়া মজুরি আছে, খাজনা আছে, সুদ, মুনাফা প্রভৃতি উৎপাদন খরচের মাধ্যমে মোট পণ্যের খরচ মূল্যটাকে কিন্তু নির্ধারণ করা হয়। সুতরাং আসলে কিন্তু তত্ত্বটি একটু ত্রুটিপূর্ণই মনে হচ্ছে। তারপর আরেকটা হচ্ছে অবাধ বাণিজ্য ধারণা। এই তত্ত্বটি দ্বারা অবাধ বাণিজ্য ধারণা প্রতিষ্ঠিত, কিন্তু প্রকৃতপক্ষে বাস্তবে সম্পূর্ণভাবে আসলে এক দেশের সাথে আরেক দেশ বাণিজ্য করা কি সম্ভব নয়। কিন্তু এই সকল অনেকগুলো কারণে মূলত এই অ্যাডাম স্মিথের যে চরম সুবিধা তত্ত্বটি ব্যাপক আকারে সমালোচিত হয়েছে। শিক্ষার্থীরা এর পরের ক্লাসে আমরা রিকর্ডারের যে আরেকটি তুলনামূলক ব্যয় তত্ত্ব রয়েছে সে সম্পর্কে আলোচনা করব। আশা করি আজকে তোমরা ক্লাসটা বুঝতে পেরেছো। তারপরে যদি কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্টসে জানাবে। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং পড়াশোনা চালিয়ে যাবে।